Welcome to Sports Life, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। কাল থেকে শুরু হতে যাওয়া গলফ টেস্ট দিয়েই সাদা পোশাকের ইতি টানতে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। জানালেন ক্যারিয়ার নিয়ে নেই কোনো আক্ষেপ। টাইমড আউট ঘটনা অতীত আখ্যা দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের বন্ধু বললেন বিদায়ী ম্যাচ খেলতে যাওয়া এই অলরাউন্ডার। গল থেকে আরও জানাচ্ছেন হাসান আল মারুফ। অনুশীলন শেষে ব্যাট প্যাট খুলে রাখলেন। টেস্ট ক্যারিয়ারে বিদায়ী ম্যাচের আগে এটাই শেষবার। হাসি মুখেই মাঠটা ঘুরে দেখলেন, বাজছে যে বিদায়ের ঘণ্টা। ক্যালেন্ডারের পাতায় দীর্ঘ প্রায় 16 বছর লাল বলে শ্রীলঙ্কান ক্রিকেটে যিনি ছিলেন দুঃসময়ের অন্যতম এক কাণ্ডারি। এবার প্রস্থান হচ্ছে সেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গল টেস্ট। আভিজাত্যের লড়াইয়ে বরাবরই এই ভেন্যুর আছে আলাদা ঐতিহ্য। অসংখ্য কীর্তির সাক্ষী হওয়া এই গলে এবার নিজের শেষের গল্প লিখছেন ম্যাথিউস। বিদায় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন বাংলাদেশকে। টাইমড আউট কাণ্ড নিয়ে ম্যাথিউস আর বাংলাদেশ ক্রিকেটের সম্পর্কটা একটু অন্যরকমই বটে। তবে সেসব ভুলে বাংলাদেশের ক্রিকেটারদের বন্ধু বললেন এই অলরাউন্ডার। টাইমড আউটের ঘটনা অতীত, সেসব মনে রাখতে চাই না। বাংলাদেশের ক্রিকেটাররা আমার বন্ধু, তাদের সাথে খেলাটা সবসময়ই উপভোগ করি। সাদা পোশাকে এখন পর্যন্ত ব্যাট হাতে হাঁকিয়েছেন 16টি সেঞ্চুরি, প্রায় 45 গড়ে। নামের পাশে আছে 8,000-এরও বেশি রান। টেস্টে তার চেয়ে শ্রীলঙ্কার হয়ে বেশি রান করেছেন মাত্র 2 জন, একজন কুমার সাঙ্গাকারা, আরেকজন মাহেলা জয়াবর্ধনে। বিদায়বেলা জানালেন ক্যারিয়ার নিয়ে নেই কোনো আক্ষেপ, যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট ম্যাথিউস। আমার ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই। ইনজুরিতে বাইরেও ছিলাম অনেক সময়, চড়াই উতরাই দেখেছি। শেষ কিছু ম্যাচ ভালো করতে পারিনি। আমার মনে হলো এটাই ভালো সময়, তরুণরা তৈরি হতে পারবে। গল টেস্টে জয় দিয়ে নিশ্চয়ই ভালো এক বিদায় জানাতে চাইবে সতীর্থ ক্রিকেটাররাও। শেষটা যেমনই হোক, শ্রীলঙ্কান ক্রিকেটে রঙিন এক ফ্রেমেই থাকবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফাইনাল চ্যাপ্টার ইন হোয়াইট রিটেন ওয়েল। এই গলেই 16 বছর আগে শুরু হয়েছিল ম্যাথিউসের টেস্ট ক্যারিয়ার। এই গলেই খেলেছেন নিজের 100তম টেস্ট। এই গলেই খেলবেন নিজের বিদায়ী টেস্টটাও। নিশ্চয়ই চাইবেন শেষ ম্যাচটা সাদা জার্সিতে রঙিন করে রাখতে ভালো কিছু দিয়ে। তবে বাংলাদেশের বোলাররা তা কতটুকু হতে দেবে সেটা এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল আন্তর্জাতিক স্টেডিয়াম, গল, শ্রীলঙ্কা। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারের মতে অসুস্থতা কাটিয়ে ম্যাচ খেলতে পারলে গল টেস্টে মেহেদী হাসান মিরাজি হতে পারেন এক্স ফ্যাক্টর। গলের স্পিন সহায়ক উইকেটে জাকের লিটন রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি হান্নানের মতে মিরাজ সহ 2 পেসার 2 স্পিনার খেলালে শান্তকে খেলানো যাবে তারই পজিশনে। মেহেদী হাসান মিরাজ রান করেন, মেহেদী হাসান মিরাজি উইকেট তোলেন। সবশেষ কয়েক বছরে টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের বাস্তবতা। দ্বিতীয় সাকিব খোঁজার মিশনে থাকা বাংলাদেশ ক্রিকেট পেয়ে গেছে প্রথম মিরাজকে, অন্তত টেস্টে। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার ছিলেন এই অলরাউন্ডার। শুধু তাই না, তাইজুলের চেয়ে মাত্র 1 উইকেট পিছিয়ে থেকে ছিলেন দলের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকারও। চ্যাম্পিয়নশিপের বাইরের সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও 15 উইকেটার সেকেন্ড টেস্টে সেঞ্চুরি করে সিরিজ সেরাও হয়েছিলেন। পারফরমেন্সের ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিরুদ্ধে মিরাজি এক্স ফ্যাক্টর। মিরাজ তো রিসেন্ট পারফরমেন্সে সবসময় এক্স ফ্যাক্টর হিসেবে প্রতিটা ফর্মেটে আমাদের গুরুত্ব রেখে যাচ্ছে, স্পেশালি ওয়ানডে এবং টেস্টে সে তো রয়েছে। আমার মনে হচ্ছে মুশফিক শ্রীলঙ্কার মাটিতে খুব ভালো রেকর্ড তার রয়েছে। মুশফিকের কাছ থেকে একটু ডিফারেন্ট কিছু, যদিও একটু অফ ফর্মে রয়েছে, অনেকে আলোচনা করছি, বাট মুশফিকের কাছ থেকে আমরা বড় স্বপ্ন দেখতেই পারি শ্রীলঙ্কার মাঠে খেলা। গলে সাধারণত স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকে, সেজন্য মিরাজের মতো স্পিনারের চাহিদা বাংলাদেশ দলে আরও বেশি। স্পিন উইকেটে কম বলে বেশি রান করা ব্যাটারের চাহিদাও বেশি থাকে। সেই সামর্থ্য থাকায় জাকের আলী, অনিক আর লিটন দাস মহা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। লিটন হয় 6 বা 7 এই ধরনের পজিশনেই খেলবে আমরা ধারণা করছি। তো আমার মনে হয় যে তারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, কারণ যেহেতু স্পিন বা একটা অ্যাটাকিং বলিং যদি দেখি আমরা, তাদের স্পিন অ্যাটাকটা যেভাবে চিন্তা করে সেখানে অনেক সময় হয়তো অ্যাটাকিং ব্যাটিংটা দরকার হতে পারে। সেক্ষেত্রে লিটন এবং জাকেরের রোলটা ওই পজিশনে খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা রিয়েলাইজ করতে পারি। আমি শিওর যে তারা সেভাবে প্ল্যান করে ব্যাটিংটা করবে। ইনজুরির জন্য সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেননি লিটন। শোনা যাচ্ছে এলকেডি ফেরায় অধিনায়ক শান্ত ওপেন করতে পারেন। তবে মিরাজ সহ 2 পেসার 2 স্পিনার খেলালে লিটন শান্ত দুজনকেই খেলানো যায় তাদের পজিশনে।
যদি 3 সীমারে যায় তাহলে স্বাভাবিকভাবে আপনি যেটা বলেছেন তখন লিটন খেলতে হলে হয়তো বা শান্তকে আমরা ওপেনিংয়ে দেখতে পারি। আবার এরকম হতে পারে আমরা মিরাজ তাইজুল সহ 2 সীমার যদি খেলাই তাহলে কিন্তু কম্বিনেশন ডিফারেন্ট হলে লিটন সহই কিন্তু টিমটা সাজানো যাবে 3 ওপেনার সহ। টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড সুবিধার না, তাই এই সিরিজে একটা টেস্ট জিততে পারলেই সেটাকে অর্জনের খাতায় ফেলবেন হান্নান সরকার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। গল টেস্ট জুড়ে আছে বৃষ্টির শঙ্কা, প্রভাব পড়তে পারে ম্যাচের ফলাফলেও। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে স্পিনাররাই দেখাবে দাপট। বাংলাদেশের একাদশ হতে পারে 2 পেসার ও 3 স্পিনার নিয়ে। জ্বরের কারণে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে এখনো আছে শঙ্কা। গল টেস্টের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তা যেন আবহাওয়া, এই রোদ তো এই বৃষ্টি। পুরো টেস্টের 5 দিন জুড়েই বাগড়া দিতে পারে বৃষ্টি, এমন সম্ভাবনা রয়েছে। কখনো 40 থেকে 50%, কখনো আবার 60 থেকে 70% সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাগড়া দেওয়ার। এবং কন্ডিশনের কথা যদি বলি, সবশেষ 4 টেস্টে 122টি উইকেট পড়েছে, যেখানে 99টি উইকেটই নিয়েছে স্পিনাররা। সেদিক থেকে বলাই যায় বাংলাদেশের একাদশেও স্পিনারদের আধিক্য থাকবে এবং সেটাই স্বাভাবিক। তবে একটা শঙ্কাও রয়েছে, মেহেদী হাসান মিরাজ জ্বরে আক্রান্ত হওয়ার কারণে প্রথম দিনের পর দ্বিতীয় দিনের অনুশীলনেও তিনি ছিলেন না। তবে নাজমুল শান্ত বলছেন আগের তুলনায় তিনি ভালো আছেন এবং শেষ পর্যন্ত যদি ফিট থাকেন তবে তাকে দেখা যাবে প্রথম টেস্টের একাদশে। কিন্তু যদি মেহেদী হাসান মিরাজ না খেলেন তবে একাদশটা কেমন হতে পারে? তিনি স্পিনার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে হাসান মুরাদ, নাইম হাসান এবং তাইজুল ইসলামকে দেখা যাবে একাদশে। অর্থাৎ গল টেস্টে বাংলাদেশের একাদশে 3 স্পিনার এবং 2 পেসার দেখার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে কন্ডিশন যেমনই হোক, একাদশ যেমনই থাকুক, বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে নতুন সফরে, নতুন সিরিজে, এই গল টেস্টে ভালো কিছু করে নতুন শুরুর ইঙ্গিতটা দিতে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। বাংলাদেশ শ্রীলঙ্কার গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। 2025 থেকে 2027 এই সাইকেলে মোট 12টি টেস্ট খেলবে শান্ত মিরাজরা। আগামী বছর আগস্টে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এবার সবচেয়ে বেশি 22টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, দ্বিতীয় সর্বোচ্চ 21 ম্যাচ খেলবে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের স্বর্গ গলে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। 2025 থেকে 2027 ক্রিকেটের অভিজাত এই সংস্করণে চতুর্থবারের মতো শুরু হচ্ছে শ্রেষ্ঠত্বের লড়াই। 25 বছর পেরিয়েও টেস্টে অর্জনের খাতায় শূন্যতার হাহাকার বাংলাদেশের। 2019-21-এর প্রথম চক্রে কোনো ম্যাচই জিততে পারেনি লাল সবুজের দল। দ্বিতীয় চক্রে মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয় বাদে বলার মতো কিছু নেই। তবে প্রথম 2 সাইকেলে টেবিলের তলানিতে থেকে শেষ করলেও সবশেষ তৃতীয় চক্রে 12 টেস্টে 4 জয় নিয়ে আশা জাগিয়েছে শান্ত লিটন মিরাজরা। এবার টাইগারদের সামনে সুযোগ লাল বলে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। এবারের চক্রে মোট 12টি টেস্ট খেলবে বাংলাদেশ। গল ও কলম্বো টেস্টের পর টাইগারদের বাকি টেস্ট 2026 ও 27 সালে। ওই 2 বছরে মোট 5টি সিরিজ খেলবে শান্তরা। প্রত্যেক সিরিজেই থাকবে 2টি করে টেস্ট। 2026 সালে বাংলাদেশের প্রথম সিরিজ মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে। ওই বছর আগস্টে দল যাবে অস্ট্রেলিয়ায়। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই হবে লাল সবুজের প্রতিনিধিদের প্রথম টেস্ট সিরিজ, যেখানে টেস্ট খেলার সৌভাগ্য হয়নি সাকিব, মুশফিক, তামিমদেরও। এই চক্রে বাংলাদেশ ঘরের মাঠে দ্বিতীয় সিরিজ খেলবে 2026 সালের অক্টোবরে। খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। পরের মাসে আবার টিম টাইগার্স যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। বাংলাদেশের শেষ সিরিজ দেশের মাটিতেই। 2027 সালের ফেব্রুয়ারিতে আসবে ইংল্যান্ড। 9 বছর পর এটিই হবে ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ। বাংলাদেশের জন্য অনুপ্রেরণার খবর হলো 2025-27 চক্রে বাংলাদেশ যে 6 দলের বিপক্ষে খেলবে এর 4টির বিপক্ষেই সবশেষ সিরিজে হারেনি তারা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র, আর পাকিস্তানকে করেছে ধবল ধোলাই। এবার সবচেয়ে বেশি 22 ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, দ্বিতীয় সর্বোচ্চ 21 ম্যাচ খেলবে ইংল্যান্ড। 2021 সালে সাউদাম্পটন, 2023 সালে ওভালের পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে লর্ডসে। যুক্তরাজ্যের টেলিগ্রাফের খবর, ভারত আগ্রহী হলেও প্রথম 3 আসরের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী 3 আসরও আয়োজন করবে ইংল্যান্ড। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বাবার জোরে না, পারফরম্যান্স আর ট্যালেন্টের কারণেই এইচপি স্কোয়াডের সুযোগ পেয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহাইল সান্দিদ। স্পিন বোলিং কোচ আরশাদ খানের সঙ্গে কাজ করতেই আবারও এইচপিতে সুযোগ চেয়েছেন রাকিবুল।
স্কোয়াডে খালিদ, মৃত্যুঞ্জয়, অহিন না থাকায় তাদেরকে দুর্ভাগা বলছেন এইচপির কোচ রাজিন সালে। মাত্র ১৬ বছর বয়সে লিস্টে ডেবিউ, সঙ্গে চায়নাম্যান। এ সব কিছু ছাড়িয়ে ক্রিকেট পাড়ায় নুহায়েল সান্দিদের পরিচয়ের প্রায় পুরোটা জুড়েই বাবা মোহাম্মদ সালাউদ্দিন। সম্প্রতি সান্দিদ আবার সুযোগ পেয়েছেন এইচপি স্কোয়াডে, তাও মাত্র ১৭ বছর বয়সে। সেখানেই প্রশ্ন উঠছে, এইচপিতে সান্দিদের সুযোগ পাওয়ার পেছনে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের কি কোনো ভূমিকা আছে? যেখানে সবশেষ ডিপিএলে ৪ ম্যাচে ৫ উইকেট নেয় এই বাঁহাতি লেগ স্পিনার বছরখানেক ধরেই ছিলেন বিসিবির লেগ স্পিন ক্যাম্পে। এটা এইভাবে দেখা আসলে ঠিক না। অবশ্যই তার অনেক ট্যালেন্ট আছে, আর ওর বোলিং আপনি যদি অ্যাকশন বা বোলিংয়ে দেখেন, এটা ডিফারেন্ট অ্যাকশন বলে, চায়নাম্যান যেটা বলা হয়। অবশ্যই সিলেক্টররা চিন্তাভাবনা করছেন, সান্দিদকে যদিও আমি কম দেখেছি, সিলেক্টররা চিন্তাভাবনা করছে হয়তো অনেক কাছ থেকে দেখেছে যে ওদের ভবিষ্যতে হয়তো বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো অ্যাসেট হতে পারে, এর জন্য হয়তো সিলেক্টররা চিন্তাভাবনা করেছে। আরেক বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের এইচপিতে থাকা নিয়েও আছে প্রশ্ন। আগেও ৫ বছর এইচপিতে থাকা রাকিবুল কেন টানা পারফর্ম করেও এইচপিতে থাকবেন? জানা গেছে এইচপির স্পিন বোলিং কোচ আরশাদ খানের সঙ্গে কাজ করতেই এইচপিতে সুযোগ চেয়েছেন রাকিবুল। আমি যতটুকু জানি এই বছর এখানে আমাদের স্পিন কোচ এসেছেন আরশাদ খান, ওনার সাথে কাজ করার জন্য সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছেন যে এইচপিতে থাকার জন্য। রাকিবুল নিজেই রিকোয়েস্ট করেছেন যে আমি এখানে যেন কাজ করি, এখানে কাজ করলে আমার জন্য একটু বেটার হতে পারে, স্পিন নিয়ে আমি একটু আপগ্রেডেড হতে পারবো। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ ২ আসরে ভালো পারফর্ম করেছেন বাঁহাতি ব্যাটার খালিদ হাসান। এসএম মেহরাব হাসান বিপিএলে একটা ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। প্রিমিয়ার লিগে ছিলেন চ্যাম্পিয়ন আবাহনীর সদস্য। মৃত্যুঞ্জয় চৌধুরীও ঠিক তাই। এই ৩ জনই এইচপি স্কোয়াডে নাই। আপনি খালিদের কথা বলেছেন বা ওহিনের কথা বলেছেন, অবভিয়াসলি তারা ট্যালেন্ট, তারা অবশ্যই সময় আছে, এমন না যে তাদের সময় চলে গিয়েছে, তারা ভেরি ইয়াং। অবভিয়াসলি মৃত্যুঞ্জয় ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু সে কন্টিনিউ কনসিস্টেন্ট ভালো পারফর্ম করে, তার ভালো ফিউচার আছে। সিলেক্টর হয়তো বা ওকেও চিন্তাভাবনা করছেন না। এইচপি ক্যাম্পের জন্য ১৬ জুন চট্টগ্রামে উড়াল দেবেন ক্রিকেটাররা। সেখানে মাসখানেক ক্যাম্প শেষে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ক্রিকেটাররা যাবেন রাজশাহীতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প। সোমবার চট্টগ্রামে পৌঁছেছেন এইচপির ক্রিকেটাররা। ১২ জুন মিরপুর একাডেমিতে রিপোর্টিং করেছেন এইচপির ক্রিকেটাররা। ১২ থেকে ১৫ জুন মিরপুর একাডেমিতে হয়েছে স্ক্রিনিং টেস্ট। ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চট্টগ্রামে ক্যাম্প করবেন জিসান আলম, মাহফুজুর রাব্বিরা। ১৫ জুলাই চট্টগ্রাম থেকে রাজশাহী উড়াল দেবেন এইচপির ক্রিকেটাররা। ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজশাহীতে চলবে ক্যাম্প। ২ মাসের এই ক্যাম্পের জন্য ২৮ জন ক্রিকেটারকে নিয়ে তৈরি করা হয়েছে এইচপি স্কোয়াড। এই স্কোয়াডে আছেন ৪ জন লেগ স্পিনার। এই ক্যাম্পের জন্য বাউন্সি উইকেট চেয়েছেন এইচপি হেড কোচ ডেভিড হ্যাম্প। সব সংখ্যা কাটিয়ে আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই। সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের যাত্রা শুরু করছে বাংলাদেশ। রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের ৭ ম্যাচ জ্যোতিরা খেলবে ৪ ভেন্যুতে। নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর মাঠে গড়াচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বরে। এবারের আসরটি হবে হাইব্রিড মডেলে, তা আগেই জানিয়ে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মূলত দুই দেশের রাজনৈতিক অবস্থার কারণেই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে হতে যাচ্ছে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কায়। যদিও যুদ্ধবিরতির পর জানানো হয়েছিল পাকিস্তানের সাথে কোনো ম্যাচই খেলবে না ভারত, সেখানে আইসিসির প্রকাশিত পূর্ণাঙ্গ সূচি বলছে আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। আগামী ৫ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ৮ দলের এই টুর্নামেন্টে পাকিস্তান তাদের সবকটি ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও অংশগ্রহণকারী প্রতিটি দল পাকিস্তানের সঙ্গে খেলার জন্য যাবে শ্রীলঙ্কায়। বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করবে বাংলাদেশ। রাউন্ড রবিন পদ্ধতিতে এই বিশ্বকাপের প্রথম পর্বে ৪ ভেন্যুতে মোট ৭টি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল, যেখানে বিশাখাপত্তমেই আছে ৩ ম্যাচ। এই ভেন্যুতে ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৩ অক্টোবর সাউথ আফ্রিকার ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার সাথে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা।
এছাড়া জ্যোতিরা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে 7 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে গুয়াহাটিতে, 20 অক্টোবর শ্রীলঙ্কার সঙ্গে কলম্বোতে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরুতে ভারতের মুখোমুখি হবে টিম টাইগ্রেস। সূচি অনুযায়ী জ্যোতিদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। এদিকে 2 সেমিফাইনাল অনুষ্ঠিত হবে 29 ও 30 অক্টোবর। যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে তবে প্রথম সেমি গুয়াহাটির পরিবর্তে কলম্বোতে সরিয়ে নেওয়া হবে। এমনকি তারা ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও বেঙ্গালুরুর পরিবর্তে অনুষ্ঠিত হবে কলম্বোতে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এবারে ফিফা ক্লাব বিশ্বকাপের খবর। গ্রুপ সির খেলায় নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে 10-0 গোলে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। বড় জয়ের দিনে বদলি হিসেবে নেমে হ্যাট্রিক পূরণ করেন জামাল মুসিয়ালা। এদিকে গ্রুপ বির ম্যাচে জয় পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে হারিয়েছে তারা। সিনসিনাটি টিকিউয়েল স্টেডিয়ামে অ্যামেচার দল নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে গোল বন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। গ্রুপ সিতে নিজেদের প্রথম খেলায় প্রতিপক্ষকে 10-0 গোলে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাবটি। বায়ার্নের একচেটিয়া আক্রমণে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত সময় কাটে অকল্যান্ড সিটির। খেলা শুরুর পর নিজেদের বক্সের আশেপাশে ফুটবলার অবস্থান নিলেও থামাতে পারেনি জার্মান ক্লাবটির ঝড়। অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া এই দলটি শেষ চেষ্টা করেও রক্ষা করতে পারেনি নিজেদের। প্রথমার্ধেই 6 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। খেলার 61 মিনিটে হ্যারি কেইনের বদলি হিসেবে মাঠে নামেন জামাল মুসিয়ালা। 67 ও 73 মিনিটে গোল আদায় করে নেন তিনি, আর 84 মিনিটে পূরণ করেন নিজের হ্যাট্রিক। অকল্যান্ড সিটিকে বড় ব্যবধানে হারানোর দিনে 2টি করে গোল করেন কিংসলে কোমান, টমাস মুলার ও মাইকেল ওলিস, আর একবার বল জালে পাঠান সাশা বোয়ে। এদিকে ক্যালিফোর্নিয়ার রোজবোল স্টেডিয়ামে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হয় পিএসজি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রুপ বির খেলায় ইউরোপের এই দুটি ক্লাব মাঠে নামলেও লড়াইটা ছিল একপেশে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দেয় পিএসজি। বল নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে রেখে খেলার 19 মিনিটে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। খাভিচা কাভারেজ খেলিয়ার ব্যাকপাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে বল জালে জড়ান রুইজ। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবারও খাভিজার অ্যাসিস্ট থেকে স্কোর লাইন 2-0 করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। 78 মিনিটে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো হোঁচট খেয়ে বসে অ্যাটলেটিকো। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির ডিফেন্ডার ক্লিমেট ল্যাংলেটকে। খেলার 87 ও দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আরও একটি গোল আদায় করে 4-0 ব্যবধানে জয় নিয়ে নিজেদের ক্লাব বিশ্বকাপে যাত্রা শুরু করল পিএসজি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ইতিবাচক ক্রিকেট খেলতে চান অধিনায়ক নাজমুল শান্ত, বললেন ভালো করতে হলে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। এদিকে জয় দিয়ে ম্যাথিউজের শেষ টেস্ট স্মরণীয় করে রাখতে চান লঙ্কান অধিনায়ক। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। 8 বছর পর গলে টেস্ট খেলতে নামছে টিম টাইগার্স। সবশেষ 2017 সালে যেমন আছে হারের তিক্ত অভিজ্ঞতা, তেমনি 2013 সালে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি সহ ড্রয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশেরও। সোমবার মূল মাঠে গা গরম করে শুরু শেষের প্রস্তুতি। স্পিন কোচ মুশতাক আহমেদ তার শিষ্যদের নিয়ে পর্যবেক্ষণ করেছেন উইকেট। শন টেইটো পেসারদের নিয়ে দেখেছেন পিচ। ফিল সিমন্সের সঙ্গে ফিল্ডিং অনুশীলনে ছিলেন লিটন, জাকের, বিজয়রা। এই টেস্টের আগে কন্ডিশন, উইকেট, সাম্প্রতিক ব্যর্থতা সহ নানা ইস্যু থাকলেও সব সরিয়ে নতুন শুরুর বার্তা দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুনভাবে শুরু করতে হয়। অতীতে ভালো স্মৃতি আছে আমার, মুশফিক ভাইয়ের বা লিটনের, আপনি যাদের কথা বললেন। সো হ্যাঁ, ওটা অবশ্যই কাজে দেবে, বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে। টানা ব্যাটিং ব্যর্থতা বারবার ভুগিয়েছে বাংলাদেশকে। এই টেস্টের আগে তাই ব্যাটারদের দায়িত্ব নেওয়ার কথা বললেন টাইগার অধিনায়ক। আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বললেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। বাংলাদেশের সামনে আরও একটা সিরিজ। ব্যর্থতার বাক্সটা বন্দি করে আশার আলো দেখা যাবে কিনা ঘুরে ফিরে সেই একই প্রশ্ন। 2025-26 চক্রে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। সেই টেস্টের আগে আরও একবার নতুন শুরুর বার্তা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রায় 8 বছর পর এই গলে
খেলতে নামবে টিম টাইগার্স। 2013 সালের সেই সুখস্মৃতিকে আবারও ফেরাতে পারবে মুশফিকরা, নাকি আরো একবার ব্যর্থতার পাল্লাটাই ভারী হবে, সেটা সময় বলে দেবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গল, শ্রীলঙ্কা। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।